নমস্কার বন্ধুরা। আজকে গল্প বসুর আসরের নিবেদন। আজকের গল্প প্রাইমারি স্কুল। লেখক এবং কণ্ঠ শুভজিৎ। আমাদের বড় স্কুলের ছুটির ঘন্টা যখন বাজতো ঢং ঢং, আমরা কোনো রকমে গেট পর্যন্ত হেঁটে এসেই দিতাম দৌড়। তারপর মাঠ পেরিয়ে, দত্তবাড়ির ভাঙা ঘাট পেরিয়ে ছুটতে ছুটতে একেবারে বড় রাস্তায় এসে পড়ে তবে হাঁপ ছাড়তাম। তখন দেখতাম রাস্তার ধারের প্রাইমারি স্কুলেও ছুটির সময় হয়েছে। ঘন্টা ওদের ছিল না, তাই ওদের স্যার মুখে ছুটি দিত, আর তখন ওরা সব দল বেঁধে বেরিয়ে আসত। প্রাইমারি স্কুলটার ছাদ ছিল শ্যাওলা পড়া, আধভাঙা টালি আর খড়ের, শুধু ওইটুকুই, আর কিছু ছিল না, কিচ্ছু না। না চেয়ার, না টেবিল, না বেঞ্চ, এমনকি দরজা জানলাও ছিল না সবকটা। ছেলেমেয়েগুলোর গায়ের জামাগুলোও যে ছিল ছেঁড়া, ছেঁড়া বই, ছেঁড়া খাতা, ছেঁড়া জুতো বা নেই জুতো। তবু ওরা সব স্কুলে আসতো ঘোর বৃষ্টিতেও। আমাদের ছিল রঙিন নতুন বর্ষাতি, ওদের সেসব বালাই ছিল না। আর মাস্টার, সে ছিল ভারী অদ্ভুত। পুরসভার ওই তো এক দৌড়ানি স্কুল, কে জানি কবে কে চালু করেছিল। তার না আছে চাল, না আছে চুলো, তার পিছনে খরচ। তাই মাস্টারের পিছনে পুরসভার মাসিক বরাদ্দ ছিল মাত্র ৩০০ টাকা। তাছাড়া ওখানে পড়তে আসতো সব ঝি পাড়ার ছেলেমেয়েরা, তাই কেউ ওখানে পড়াতে যেতে চাইতো না, পয়সা দিলেও না। সিধু স্যার ছিলেন অনাথ, শিক্ষিত কিন্তু আতপাগল ছেলে। চাল নেই চুলো নেই ওনারও, একবেলা আধবেলা খাওয়া জোটে এর ওর দয়ায়। তাই কোনো এক অপার্থিব নিয়মে তিনি এসে জুটেছিলেন ওই স্কুলে মাস্টার হিসেবে। ছাত্র না এলে মাস্টার ধাওয়া করত ছাত্রের বাড়ি। ওই স্কুল চলল কি বন্ধ হলো তাই নিয়ে কেউ কোনোদিন ভাবে, আমরাও না। যদিও ওই স্কুলের দু একটা ছেলে আমাদের সঙ্গে খেলতো, তাদের নাকে সর্দি, কদম ফুলের মতো ঝাঁকড়া চুল। স্কুল পেরিয়ে মহানগরীর সবচেয়ে বড় নামকরা কলেজে ঢুকলাম। বিদ্যার প্রতিযোগিতার মাঠে আমরাই ছিলাম এগিয়ে, একেবারে ছাপ্পা মারা রেসের ঘোড়া। তখন নতুন জীবন, অট্টহাসির কলরোলে ভরা সময়। কলেজ যাতায়াতের পথে ওই প্রাইমারি স্কুলটা চোখে পড়তো, কিন্তু তেমন করে দেখতে পেতাম কই। শীত গ্রীষ্ম বর্ষায় যখন তার খড় পচে ধসা বাঁশের ভাঙা কাঠামোটা কর্কশভাবে বেরিয়ে পড়েছিল, সেটা দেখেছি, কিন্তু মনে দাগ কাটেনি। কলেজ পাশ করার ৪-৫ বছরের মধ্যে আমরা সবাই চাকরি পেয়ে গেলাম। কেউ কেউ হলো ডাক্তার, অনেকেই হলো ইঞ্জিনিয়ার, কেউ লেকচারার, কেউ অন্যান্য বড় চাকরিতে বিদেশে চলে গেল। আর এই সব নতুন পথে হাঁটতে গিয়ে ওই অন্য স্কুলের পুরনো সব কথা চাপা পড়ে গেল। চাকরি নিয়ে সবাই প্রায় দূর দূর শহরের নতুন ঠিকানায় চলে এলাম। তারপর এক এক করে সবাই বিবাহিত জীবনের গাঢ় ও রোমাঞ্চকর আখ্যানে ঢুকে পড়লাম। মাঝে মাঝে বাড়ি আসতাম। যাওয়া আসার পথে দুপুরে বা সন্ধ্যায় কখনো কখনো চোখে পড়ত স্কুলটা। সামনের বাঁশ, খড়ের চাল পুরোপুরি ভেঙে গিয়ে বারান্দাটা তখন উন্মুক্ত। টালির ছাদের বাঁশগুলোতেও তখন ভাঙন ধরেছে। দুপুরে বা সন্ধ্যায় তো আর ছাত্র চোখে পড়তো না, তাই হঠাৎ ভাবতাম স্কুলটা কি তবে বন্ধই হয়ে গেল। কিন্তু এ ভাবনার স্থায়িত্ব বেশি হতো না, কারণ তখনই হয়তো ঝপ করে মনে পড়ে গেল, এই যা, লন্ড্রি থেকে জামাগুলো তো আনা হয়নি। আমার মেয়ের বয়স যখন ৩,
তখন তাকে ভর্তি করে দিলাম খুব দামি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। সেখানে নাচ শেখায়, গান শেখায়, ইংরাজি রাইমস শেখায়। আমার মেয়ে যখন কচি কচি হাত নেড়ে হেলে দুলে ইংরাজি অ্যাকসেন্টে ইংরাজি গান গাইতো, আমার মনের ভিতরে পরিচ্ছন্ন আহ্লাদ নেচে কুঁদে খেলা করতে থাকতো। সেবার পুজোর ছুটিতে বন্ধুরা সবাই মিলে একটা বাগান বাড়ি ভাড়া নিয়ে পরিবার সহ ছানা পোনা মিলে পিকনিক করতে গেছি। বড় মাঠ জুড়ে বাচ্চারা খেলছে, বউরা সব ছড়িয়ে ছিটিয়ে বসে আয়েশ করে গল্প করছে, আর আমরা বন্ধুরা একটা ঘরের মধ্যে মদের গেলাস সাজিয়ে আরাম করে বসেছি। এসি রুম, গ্লাসে গ্লাসে বরফে চোয়ানো নেশা, বহু কথা বলে চলেছি অবিরাম। ইনভেস্টমেন্ট, রাজনীতি, অফিসের ঢেউ খেলানো সুন্দরী, বুলডগ বস, শেয়ারের ধপাস, এসি মলে শপিং, বাচ্চার জন্য ইন্টারনেট স্কুলিং। হঠাৎ সুমন বলল, জানিস, ওই প্রাইমারি স্কুলটা উঠে যাবে মনে হয়, মিউনিসিপ্যালিটি আর চালাবে না ঠিক করেছে। এই হঠাৎ প্রসঙ্গে আমরা খুব একচোট হাসলাম। মিউনিসিপ্যালিটি অনেক কিছুই তো করেছে। গলি রাস্তাগুলো সব সিমেন্টে বাঁধানো হয়েছে, রাস্তার মোড়ে মোড়ে সোডিয়াম আলোর ভেপার ল্যাম্প, নতুন নতুন ফ্ল্যাটগুলো খদ্দের ডাকছে, বিরাট বাস স্ট্যান্ড, সুপার মার্কেটে ডাকাডাকি, রবীন্দ্র নৃত্যের জন্য কত বড় রবীন্দ্র ভবন। সেই মিউনিসিপ্যালিটির কি আর ৩০০ টাকার ভয়? তাছাড়া মিউনিসিপ্যালিটির এটা ডিসিশন, আমাদের কি করার আছে? আবার নিশ্চিন্তে গ্লাসে গ্লাসে চলকে উঠল মোদির বরফ জল, আর সেই জলে ডুবে গেল প্রাইমারি স্কুল। তবু সে অতি সাধারণ এক ফুটোফাটা প্রাইমারি স্কুলের সামান্য কথা মনের মধ্যে মাছির মতো ভন ভন করতে লাগলো। পুজোর ছুটি কাটিয়ে দিন দশেক পরে চাকরির জায়গায় ফিরে গেলাম। একদিন রাত্রে হঠাৎ এক স্বপ্ন ভেসে এলো আমার ঘুমের দেশে। দেখলাম এক ঝড়ো ঝড়ো বর্ষার দুপুরে দাঁড়িয়ে আছি ওই প্রাইমারি স্কুলের বারান্দায়। চারিদিকে ভেসে যাচ্ছে জলে, ভিজে যাচ্ছে আমার মাথা, জামা। শহরটা যেন শ্মশান, নিস্তব্ধ। নির্জন শহরে শুধু বৃষ্টির ঝমঝম। আমি কোথায় যেন যাব। বন্ধুরা এখনই বলে গেল, চলে আয় তাড়াতাড়ি, কিন্তু কোথায় যে যাব সেটাই মনে পড়ছে না। যে পায়ের কাছে জলে ভেজা ছোট্ট কুকুরছানাটা কুই কুই করছে, এটা আবার এলো কোত্থেকে? হঠাৎ পিছনে ছাদের বাঁশে মড় মড় আওয়াজ হতে ফিরে তাকাতেই দেখি নোটিশ ঝুলছে, কাল থেকে এই স্কুলের ছুটি। আর তখনই হুড় মুড় করে ছাদ টালি সব আমার মাথার উপরে নেমে এলো। ঝনঝন ঝনাত করে ঘুমটা ভেঙে গেল। উঠে বসলাম, পাথরের মতো বোবা হয়ে বসেই রইলাম। স্বাভাবিক হতে একটু সময় লাগলো। তারপরই একটা কথা মনে হলো, কোথাও যেন শুনেছিলাম যে স্বপ্ন হলো অবচেতন মনের ভাবনার এলোমেলো চলমান ছবি। তার মানে এটাই প্রমাণ হলো যে আমার অবচেতনের চিন্তন ঘরে ওই প্রাইমারি স্কুলের শতচ্ছিন্ন অবয়ব অবিরাম আসা যাওয়া করে। আমি তাহলে নিশ্চয়ই ওই স্কুল নিয়ে খুব চিন্তিত, অর্থাৎ আমি স্বার্থপর নই। সমাজ টমাজ নিয়ে যথেষ্ট ভাবি টাবি। ভারী নিশ্চিন্ত হয়ে আবার শুয়ে পড়লাম। সময় সবকিছু ঝাপসা করে দেয়। সিস্টেম মানুষকে গিলে খায়, সাফল্য আর প্রতিষ্ঠা মানুষের চোখে রং লাগায়। তখন মনে হয় যেটা চলছে সেটা ঠিকই চলছে, কারণ সবাই এটাই চাইছে। এইভাবে বেশ
আরো কয়েক বছর কেটে গেল। চুলে কলপ লাগাতে লাগাতে প্রাজ্ঞ হলাম। আমার মেয়ে এবার ক্লাস 10-এ উঠেছে। গরমের ছুটিতে বাড়ি এসেছি। একদিন সন্ধ্যায় অনেকদিন পর হঠাৎ সবাই আড্ডায় জুটে গেলাম। দারুণ জমে গেল আড্ডাটা। এমন সময় প্রশান্ত বলল, তোরা শুনেছিস ওই প্রাইমারি স্কুলটা নিয়ে মিউনিসিপ্যালিটিতে মিটিং হয়েছে কিছুদিন আগে? কয়েক সেকেন্ড সবারই মুখে কথা বন্ধ হয়ে গেল। ওর দিকে চাইলাম। শেষে আমি বললাম, কেন? প্রশান্ত বলল, সিধু স্যারের পাগলামি বেড়ে গেছে, নিয়মিত ক্লাস নেয় না, আর তো কোনো টিচার নেই। তাছাড়া বোর্ড ওই স্কুলকে অ্যাপ্রুভ করতে চাইছে না, পরিকাঠামো নেই বলে। মনে মনে ভাবলাম, ওই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার বানাবেই বা কে, আর বানিয়ে হবেই বা কি? তবু জিজ্ঞাসা করলাম, কি হলো ওই মিটিংয়ে? মিটিংয়ে ডিসিশন হয়েছে ওই জমিটার 1/3 আর তার পাশের প্লটটা নিয়ে প্রমোটার একটা কমপ্লেক্স বানাবে। নিচে গ্যারেজ, উপরে মল, আর সেসবের পাশেই একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হবে। পুরো জায়গাটা পাল্টে যাবে, মিউনিসিপ্যালিটির আয় বাড়বে। এটা আসলে চেয়ারম্যানের ডিসিশন, সবাই মেনেও নিয়েছে। আমরা কেউ কিছু বললাম না। কমপ্লেক্সের কথা শুনে আমাদের ভালো লাগলো, কারণ ওতে এলাকার স্ট্যাটাস বাড়ে, পাল্টে যায়। মনে মনে ভাবলাম, এই বেলা ফ্ল্যাট বুকিং করে রাখবো, পরে বেচলে 3 গুণ না হোক 2 গুণ তো ফিরবে। প্রশান্ত বলল, জনা কয়েক লোক অবশ্য প্রতিবাদ জানিয়েছে, তাতে স্কুল বাঁচবে কিনা বলা মুশকিল। কমপ্লেক্স কিন্তু হলো না। এক লপ্তে জমিটা পাওয়া যায়নি। স্কুলটা বেখাপ্পা ভাবে মাঝখানে রয়েছে। এই নিয়ে আলোচনা হতে লাগলো। আরো 2 বছর কেটে গেল। প্রতিবাদও দানা বাঁধল না, কিন্তু প্রমোটারও কাজ শুরু করতে পারল না। সেবার পুজোর ছুটিতে বাড়ি এসেছি। বহুদিন পর ছুটিতে বাড়ি থাকতে পারছি, এই আনন্দে ক্লাবকে পুজোয় 2000 টাকা চাঁদা দিয়েছি। অষ্টমীর দিন দুপুরবেলা বন্ধুরা আড্ডা মারছি। সুমন বলল, স্কুলের খবর জানিস? আমরা সবাই মাথা নাড়ালাম। সুমন বলল, প্রমোটার কাজ শুরু করতে গিয়েছিল, কিন্তু লোক বাধা দিয়েছে। রাহুল বলল, প্রশান্ত সেই কবে বলেছিল, তা এতদিনে কাজ শুরু হলো? সুমন বলল, জমির প্রবলেম এতদিনে মিটেছে, কিছু লোক আবার মিউনিসিপ্যালিটির এই ডিসিশনের বিপক্ষে কথা বলছে। কয়েকজন মিলে একটা নাগরিক কমিটি বানিয়ে স্কুলের জন্য চাঁদা তুলছে, যদি বাঁচানো যায়। রাজেশ আর আমি একই সঙ্গে বললাম, চাঁদা দিয়ে কি হবে? ওই কমিটিতে আছে কারা? সুমন একটু ভেবে বলল, লোকেরা চাঁদা তুলে স্কুল চালাবে ভাবছে। কমিটিতে তেমন কেউ নেই, ওই জনা 5 বুড়ো লোক মিলে চেষ্টা করছে। কেউ কেউ কিছু কিছু দিচ্ছে, আমিও কিছু দিয়েছি। তোরা যদি পারিস কিছু দে। এখন স্কুলের পিছনে খরচ দেওয়াটা ঠিক না বেঠিক বোঝা মুশকিল। আমি মানিব্যাগটা বার করলাম। খুলে দেখি ভিতরে 2টো ডেবিট কার্ড আর 2টো 50 টাকার নোট আছে। এদিকে আমার সিগারেট ফুরিয়ে গেছে, ওটা কিনতেই 50 টাকা লাগবে। তাই বাকি 50 টাকার নোটটা বাড়িয়ে দিলাম। আর একটু দিলে ভালো হতো, কিন্তু কে এখন এটিএম থেকে টাকা তুলতে যাবে? যা রোদ আর গরম, আর এখন অতটা হাঁটতে আর ভাল লাগছে না। পরে নয় আবার কিছু দিয়ে দেওয়া যাবেক্ষণ। সেদিন বিকেলবেলা বেরিয়েছি একটু সিগারেট কিনতে। পানের দোকানে দাঁড়িয়েছি। হঠাৎ দেখি সেই সিধু স্যার দোকানের পাশে একটু সাইড করে দাঁড়িয়ে। আরো শীর্ণ শরীর, চোখের নিচে গাঢ় কালি, 2 আঙুলে ধরা একটা বিড়ি, চোখে একটা উদ্ভ্রান্ত ছাপ। আমি সামনে গিয়ে পড়তেই আমাকে কতটা চেনেন উনি আমার সন্দেহ আছে। আমাকে দেখে ফিসফিস করে বললেন, আগুন আছে? কথা না বাড়িয়ে আমি
পকেট থেকে দেশলাইটা বার করে দিলাম। উনি কাঠি বের করতে করতে বললেন, শুকনো পাতা সব ঝলসাবে এবার, বলে বিড়িটা ধরালেন। এক বুক ধোঁয়া ছাড়লেন। তারপর দেশলাইটা আমাকে ফেরত দিয়ে বললেন, আমি এগোলাম, আপনিও আসুন না চারিদিকে আগুন দিয়ে। আমার ভাষাহীন চোখের সামনে দিয়ে শেষ বিকেলের পথ ধরে উনি চলে গেলেন। এরপরই শুরু হলো ঝড়, বিশ্বজোড়া মন্দা। আমাদের দুই বন্ধু চাকরি খোয়ালো। আমিও বিপদ বুঝে অনেক কম টাকায় আমার রাজ্যের অন্য একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকে পড়তে বাধ্য হলাম। খরচ অনেক কমাতে হলো। আমার মতো আরো অনেক ছেলে ঘরে ফিরে এলো। শঙ্খ বাজল, না, বরণ করতে নয়, শঙ্খ বাজল আরো ভয়ঙ্কর এক ঝড়ের পূর্বাভাসে। এর মধ্যেই একদিন সুমন জানালো যে স্কুলটা সত্যি সত্যি উঠে গেল, বুঝলে। পুরসভা প্রমোটারকে পুরো জমিটাই দিয়ে দিয়েছে। অল্প কিছু মানুষের মৃদু প্রতিবাদ সহস্র মানুষের উদাসীন আঘাতে গুঁড়িয়ে গেল। এরই মধ্যে একটা ঘটনায় উত্তাল হলো এলাকা, যে গত রাত্রে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মারা গেছেন। শত শত লোক ছুটে গেল, কত মালা, কত গাড়ি, কত কথা হলো, কত পোস্টার লেখা হলো, কত লোক আলোচনা করে গেল অবিরাম। আলোড়িত হলো চায়ের দোকান, পানগুমটি, মাছের বাজার, সান্ধ্য ঠেক, বাসগুমটি, চঞ্চল হলো চারিধার। শোনা গেল কাল তাঁর শেষ যাত্রায় মিছিল হবে মানুষের। পরদিন, সেদিন রবিবার, মেঘে ঢাকা শ্রাবণের থমথমে বিকেল। এখনই হয়তো আকাশ ভেঙে বৃষ্টি নামবে। আমরা বন্ধুরা সেনদের পুকুরের পাড়ে হেলানো একটা নারকেল গাছের কাছে এসে সব জুটেছি। এটা আমাদের বহু পুরনো আড্ডার ঠিক। ছোটবেলায় এখানে আড্ডা মেরেছি অনেকবার। খানিকক্ষণ আগেই চেয়ারম্যানকে নিয়ে, মানে তার শায়িত মরদেহকে নিয়ে একটা বিরাট প্রসেশন এ পথ দিয়ে চলে গেছে। সেই কথাই সবাই ভাবছি, বলছি, আলোচনা করছি। প্রায় কয়েকশো লোক তাতে হাজির ছিল। হঠাৎ দেখি সুমন আসছে, মুখটা একটু গম্ভীর। ও এসেই বলল, জানিস, সিধু স্যার আজ সকালে মারা গেছেন। ওনার ঘরেই মৃতদেহ পড়েছিল। বোধহয় বেশ কয়েক ঘন্টা পরে কেউ দেখে, খবর দেয়, হসপিটালে নিয়েও যাওয়া হয়েছে, তবে ডাক্তার বলে দিয়েছে যে ব্রড ডেড। এই রাস্তা দিয়ে ওনাকেও নিয়ে আসছে, শ্মশানে নিয়ে যাচ্ছে। সবাই চুপ করে গেলাম, কেউ কোনো কথা বললাম না, বলার কিছু ছিলও না। উঠে পড়লাম সবাই, গুটি গুটি হেঁটে কেন জানি স্কুলটার সামনে গিয়ে দাঁড়ালাম। গিয়ে দেখি এরই মধ্যে প্রমোটার ভাঙা কালচে টালি, পচা বাঁশ সব খুলে সামনে মাটিতে জড়ো করেছে। বুঝলাম দারুণ উন্নয়ন হবেই এবার। জানি যে এখানে কমপ্লেক্স হবে, তবু কেন জানি মনে হলো আর কটা দিন সবুর করা যেত না। তখনই একটা শব্দ শুনে ডান দিকে ফিরে দেখি চাপা স্বরে হরিবোল ধ্বনি দিতে দিতে 5-6 জন সিধু স্যারকে নিয়ে আসছে। মাথার কাছে ধূপকাঠি জ্বলছে, অগরুর গন্ধ পেলাম নাকে। পিছনের লোকটার হাতের ধুনো থেকে ধোঁয়া উঠছে কুণ্ডলি পাকিয়ে। ভাঙা স্কুলের সামনে দিয়ে নীরব সিধু স্যার অনেকের কাঁধে চড়ে দুলতে দুলতে হরিবোল শব্দের খই ওড়ানো পথ ধরে চলে গেলেন। আমরা চুপ করে দাঁড়িয়েছিলাম। সুমন বলল, সবাই প্রথম থেকেই সব জানতাম, কিন্তু দেখ কেউ কিচ্ছু করলাম না। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু চুপ করে রইলাম।
ভাঙা চোরা এক নিখোঁজ স্কুল আর এক ভাঙা চোরা মানুষ, দুজনেই একই পথের পথযাত্রী, মৃত্যুর পথে তারা এগিয়ে চলেছিল বহুকাল ধরে। যে মৃত্যুর দুঃখটা কেউ বুঝল না, তাই কেউ কাঁদল না। নীরবতা ছাড়া আর সব ভাষা এখানে অর্থহীন। মনে মনে ভাবছিলাম, আমাদের তো অর্থের অভাব ছিল না। ঝাঁ চকচকে স্কুলের সব শিক্ষিত, প্রতিষ্ঠিত, গর্বিত, অর্থবান ছাত্র আমাদের মতো আরো কত ছিল। নিজের স্কুল নয় বলে কেউ প্রাইমারি স্কুলটার দিকে কোনোদিন ফিরেই চাইলাম না। আমরা সবাই নিজেদের বড় দেখাতে গিয়ে এখানে ওখানে কত দান করলাম। সম্পদের হাটে আরো কত সম্পদ বিলিয়ে দিলাম। শিক্ষিত বলে চাপা উদ্ধত গর্ব আমাদের তো ছিলই, অস্বীকার তো করতে পারবো না। অথচ আসল সম্পদ তৈরির দেবতার ক্ষুধা আর তৃষ্ণার অসহ্য হাহাকার কেউ শুনলাম না। সভ্যতার হাতেখড়ি হয় যেখানে, সেখানে উন্নয়নের স্পর্ধিত পদচারণায় বাধা না দিয়ে শুধু দর্শকের মতো চেয়ে চেয়ে দেখলাম। উন্নয়নের কঠিন পাথুরে পথে ক্ষীণ দৃষ্টি উদ্ধত চালকের বল্গাহীন রথচক্রে পিষ্ট হয়ে গেল কচি কচি গাছগুলি। তখনই বৃষ্টি এলো মুষলধারে, ঝাপসা হয়ে গেল সব। ছাদবিহীন ভাঙা স্কুলের ব্ল্যাকবোর্ডের উপর কচিকাচাদের সেই পুরনো হাতের লেখাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যেতে লাগলো।